অ্যাভেঞ্জার্স ডুমসডের জন্য তোমাকে কোন কোন পোস্ট ক্রেডিট সিন বুঝতে হবে যা তোমার রোড টু ডুমসডের রাস্তা ক্লিয়ার করে দিবে। এন্ড গেমের শেষের সেই হাতুড়ি পেটানো শব্দ থেকে শুরু করে ডক্টর ডুমের ফ্যান্টাস্টিক ফোরের ইউনিভার্সের সামনে এসে যাওয়া পর্যন্ত সব কিছুই ইঙ্গিত দেয় যে এই গল্পের শুরু অনেক আগেই হয়ে গিয়েছিল। ট্রেলারে দেখানো ডুমসডে ক্লক আসলে সবসময় ছিল যা পুরো মুভির মধ্যে এক সাইডে কর্নারে চলতে থাকবে। আমরা শুধু 616 ইউনিভার্সের ম্যানিপুলেটিভ স্টোরিতে বিজি ছিলাম, এই জন্য বিয়ন্ড 616 ইউনিভার্সের সিনগুলো আমাদের চোখে পড়েনি, আর পড়বেই বা কীভাবে, কারণ এই ভিশন তো আমাদের হি হু রিমেন্স মাত্র দেখিয়েছিল যে জীবনের বাইরে আরও কিছু আছে যার উপর পুরো অস্তিত্ব নির্ভর করে। যাই হোক, বড় বড় কথা না বলি, কারণ এখন আমরা ডুমসডের জন্য গুরুত্বপূর্ণ সব পোস্ট অর এন্ড ক্রেডিট সিনগুলো ডিকোড করব। তাই রোড টু ডুমসডের এই চতুর্থ এপিসোডে তোমাদের স্বাগতম। তবে আমি খেয়াল করে দেখলাম অনেকেই নিয়মিত আমার ভিডিও এনজয় করে চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে রেখেছো। সাবস্ক্রাইব করতে তো টাকা খরচ হয় না ভাই, তাই একটু সাপোর্ট দিয়ে দাও এবং আরও এক ধাপ এগিয়ে কমেন্টে লিখো অ্যাভেঞ্জার্স ডুমসডে। এতে চ্যানেল উপকৃত হয় এবং আমি তোমাদের ভাই সাইড আরও অনুপ্রাণিত হই নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসার জন্য। তো আর বেশি কথা না বাড়িয়ে ইন্টার পর ফিরছি মূল কনটেক্সটে। শ্যাং-চি পোস্ট ক্রেডিট সিন। এখানে শুধু দুটি এমন বিষয় রয়েছে যা অ্যাভেঞ্জার্স ডুমসডের সাথে কানেক্ট করবে। প্রথমত শ্যাং-চি, যে এখন অ্যাভেঞ্জার্স টিমের সাথে যুক্ত হয়েছে। স্যাম উইলসন যে নতুন অ্যাভেঞ্জার্স টিম গঠন করেছে, শ্যাং-চি সেই টিমেরই অংশ। ব্রুস ব্যানার, ক্যাপ্টেন মার্ভেল এবং ওং এরা আগে থেকেই ওজি অ্যাভেঞ্জার্সের সাথে যুক্ত, যে টিমকে এখন লিড করছে স্যাম উইলসন। আর দ্বিতীয়ত 10 রিং বেকন থেকে যে সিগন্যালস বিভিন্ন দিকে পাঠানো হচ্ছে, যার আসল উদ্দেশ্য এখনও অজানা, যেটা রিভিল করা হবে যে কোথায় যাচ্ছে এই সিগন্যাল। মাল্টিভার্সাল কোর ইঞ্জিন এবং 10 রিংস, এই দুই প্রযুক্তির মধ্যে এক অদ্ভুত মিল দেখা যায়। এই রিংগুলো এমনভাবে কাজ করে যেন জিপিএসের মতো একে অপরের সাথে লোকেশন শেয়ার করতে পারে। এখানে ক্যাপ্টেন মার্ভেল বলছে যে এই রিংগুলো কোনো পরিচিত এলিয়েন টেকনোলজির সাথেও মিলে না। ক্যাপ্টেন মার্ভেল এমন এক সুপার হিরোইন যে না জানি কত কত প্ল্যানেট আর কত কত গ্যালাক্সিতে কাজ করেছে। সে একের চেয়ে এক অ্যাডভান্সড প্ল্যানেটস দেখেছে, আর সেও এই 10 রিংস টেকনোলজির সাথে পরিচিত নয়, যার মানে এগুলো এই ইউনিভার্সের নয়, এমনকি অন্য কোনো পরিচিত ইউনিভার্সেরও নয়। আর এই সম্পর্কে জানবেই বা কীভাবে, কারণ এগুলো ফিউচারের সাথে কানেক্টেড। এই জন্যই যখন এরা সবাই এই রিংগুলোকে অ্যানালাইজ করছিল, তখন তাদের কাছে শুধু পাস্টের ডেটা ছিল, ফিউচারের না। আর 10 রিংকে আমি ফিউচার টেক বলছি কারণ মার্ভেল লোর অনুযায়ী 40th সেঞ্চুরি অর্থাৎ প্রায় 40 শতাব্দীতে এক মাল্টিভার্সাল ওয়ার হয়েছিল, যেখানে এলিয়েন এম্পায়ার টাইম ট্রাভেল টেক ইউজ করে এই ওয়ার করেছিল। আর এটা সেই সময় যখন ক্যাং ছিল না, সে ছিল নাথানিয়াল রিচার্ডস, আর তাকে তারই ভ্যারিয়েন্টসরা 40 শতাব্দীতে ফেলে দেয়। এবং এখানেই নাথানিয়াল রিচার্ডস বিভিন্ন এলিয়েন টেক ইউজ করে নিজের জন্য টাইম চেয়ার এবং স্যুট তৈরি করে। এখানে লক্ষ্য করার বিষয় হলো ক্যাংয়ের টাইম চেয়ার, মাল্টিভার্সাল কোর ইঞ্জিন, সাংহাইয়ের দেখানো ড্রোন শোয়ের রিংসগুলো এবং এই 10 রিংস সব কিছুর মধ্যে একই ধরনের স্ট্রাকচারাল সিমিলারিটি রয়েছে, যা ইঙ্গিত দেয় যে এর পেছনে বড় মাল্টিভার্সাল হিস্টোরি লুকিয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো ডুমসডে এবং ডুমকে যেহেতু ইন্ট্রোডিউস করা হচ্ছে, তো সেখানে এই ক্যাংয়ের সাথে রিলেটেড স্টোরিকে কিভাবে আমাদের কাছে উপস্থাপন করা হবে। দেখো, আমার মতে এমসিইউ এখানে সিম্পলি এইভাবে এক্সপ্লেন করতে পারে যে 10 রিংস বেকন যে উপায়ে সিগন্যাল শেয়ারিংয়ের মাধ্যমে লোকেশন পাঠাচ্ছে, সেই লোকেশন পাঠানো হচ্ছে এমন একজনের কাছে যার বিষয়ে আমরা জানি না। আর এই যে লোকেশন শেয়ার হচ্ছে তার টাইমলাইনের স্তরে হচ্ছে, অর্থাৎ এটি টাইমলাইন্সের এমন এক ম্যাপ যেখানে 10 রিংস তার লোকেশন বলছে, আর যে এই লোকেশন দেখছে সে মাল্টিভার্সাল ট্রি এর বাহিরে। কাউন্সিল অফ ক্যাংস যারা মাল্টিভার্সাল ট্রি এর বাহিরে থেকে কানেক্ট হচ্ছে, ঠিক একইভাবে ডুমের ক্ষেত্রেও দেখানো যেতে পারে যে সেও মাল্টিভার্সাল ট্রি এর বাহিরে অলরেডি পৌঁছে গেছে এবং এই লোকেশন শেয়ারিং সিগন্যালসকে সে ডুমসডেতে ইউজ করবে। ডক্টর স্ট্রেঞ্জ অ্যান্ড ইনকারশন। ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসের এন্ড ক্রেডিট সিনে হঠাৎ নিউ ইয়র্কে চলে আসে ক্লিয়া। এক ইন্টার ডাইমেনশনাল সেলেস্টিয়াল বিইং যে এসে স্ট্রেঞ্জকে বলে যে তোমার জন্য ইনকারশন শুরু হয়েছে এবং আমাদের এখন একে ফিক্স করতে হবে। আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যেন সব কিছু সঠিকভাবে চলছে। স্ট্রেঞ্জ ইনকারশন ট্রিগার করেছে, ডার্ক ডাইমেনশন থেকে ক্লিয়া এসেছে, একটা টিম আপ হয়েছে এবং তারা এর সমাধান বের করার চেষ্টা করছে। এই এন্ড ক্রেডিট সিনকে সিম্পল মনে হলেও ততটা সিম্পল না, কারণ এই মুভিতেই প্রথম অ্যাভেঞ্জার্স ডুমসডের মুখ্য বিষয় ইনকারশনকে ইন্ট্রোডিউস করানোর জন্য ডিপ ডাইভ দেওয়া হয়। পাশাপাশি সেই টাইমলাইনও ইম্পর্টেন্ট, যার কারণে এই ইভেন্ট ক্রিয়েট হয়েছে।
কমিক্সে ইনকারশনের ব্যাখ্যা এভাবে দেওয়া হয়েছে যে যখন দুটি ইউনিভার্স এবং তাদের আর্থ একে অপরের সামনে চলে আসবে তখন একটি আর্থ অন্যটিকে রুইনেশন করে দেবে, যার ফলে একটি আর্থ টিকে থাকবে আর না হয় দুটি এন্ড হয়ে যাবে। কিন্তু এই মুভিতে আমরা বুঝতে পেরেছি দুটি আর্থ ফিজিক্যালি ধ্বংস হওয়াটাই ইনকারশন নয়। এখানে একটা জিনিস বুঝতে হবে, যখন দুটি ইউনিভার্স আছে, দুটি আর্থ আছে, তার মানে দুটি রিয়েলিটিও আছে। অর্থাৎ সামহাউ ফিজিক্যালি ইনকারশন থেকে বাঁচার জন্য অন্য আর্থকে যদি ধ্বংসও করে দেওয়া হয় তবে সেই আর্থের রিয়েলিটি স্টিল এক্সিস্টেন্সে থাকবে। এর মানে ইনকারশন থামানোর জন্য শুধু দুটি আর্থের ফিজিক্যাল হিটকে আটকালে যথেষ্ট হবে না, বরং অপর আর্থের রিয়েলিটির সাথেও ডিল করতে হবে, কারণ দুটি রিয়েলিটি একে অপরের সাথে মিশে যাওয়াটাও ইনকারশনের অংশ। এর এক্সাম্পল মুভিতেই দেখানো হয়েছে। যখন ডক্টর স্ট্রেঞ্জ ইনকারশন চলমান এই আর্থে ছিল, এখানে গাড়ির আলো দেখা যাচ্ছে কিন্তু রিয়েলিটিতে কোনো গাড়ি নেই। এছাড়াও সি ওয়েভস দেখা যাচ্ছে রোডে। এই সিনগুলো রিয়েলিটি মার্জ হওয়ার এক্সাম্পল, যেখানে ইনকারশন হচ্ছে। সো ইনকারশন আটকানো কোনোভাবেই সহজ কোনো বিষয় না। আর এর বাইরে ছোট করে যদি আর্থ 838-এর ব্যাপারে বলি, তবে আমার কাছে মনে হয় এই ইউনিভার্সেও বেশ কিছু অসামঞ্জস্য রয়েছে। আর্থ 838 রুল করে ইলুমিনাটি, আর আমার কাছে মনে হয় এই আর্থ অলরেডি কয়েকটা ইনকারশন ফেস করেছে। ইলুমিনাটির সদস্যরা এক একজন এক এক ইউনিভার্সের আর্থের সুপারহিরো হতে পারে, এবং হতে পারে তারা সমঝোতার মাধ্যমে, বিশেষ করে মিস্টার ফ্যান্টাস্টিকের পরামর্শে হয়তো ছোটোখাটো ব্যাটেল ওয়ার্ল্ডের মতো তৈরি করে নিয়েছে, কারণ ইনকারশনের ফলে তাদের রিয়েলিটি এই আর্থের রিয়েলিটির সাথে মার্জ হয়ে গিয়েছে। এছাড়া আর্থ 838-এর এই মিস্টার ফ্যান্টাস্টিককে যদি দেখি, সে তার পোর্টাল যেভাবে ইউজ করছে সেম আমরা টিভিএ এবং কাউন্সিল অফ ক্যাংসকে ইউজ করতে দেখেছি, এবং কমিক্সে এইরকম টাইম পোর্টাল ইনভেন্ট করেছিল ডক্টর ডুম। যাই হোক, মেইন কথা হলো এই যে ডক্টর স্ট্রেঞ্জ অ্যান্ড দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে আমরা ইম্পর্টেন্ট যেই দুটি বিষয় পেয়েছি তা হলো স্ট্রেঞ্জের ইউনিভার্স ট্রাভেলের ফলে ইনকারশনকে ট্রিগার করার মাধ্যমে ইনকারশন নিয়ে ফুল আইডিয়া, এবং স্ট্রেঞ্জ এখন ক্লিয়ার সাথে ডার্ক ডাইমেনশনে আছে ইনকারশনের প্রবলেমের সলিউশন বের করার জন্য। দ্য মার্ভেলস পোস্ট ক্রেডিট সিন, এই মুভি নিয়ে যত কম কথা বলবো ততই ভালো হবে, তবে এর পোস্ট ক্রেডিট সিনও ডুমসডের জন্য খুবই ইম্পর্টেন্ট ডিটেলস রাখে। এখানে এমন একটি ইউনিভার্স দেখানো হয়েছে যেখানে এক্স-মেনের বিস্ট আছে এবং মারিয়া র্যাম্বো জীবিত। এখানেও দুটি প্রশ্ন সামনে আসে। ফার্স্ট কোয়েশ্চেন ইজ, যেহেতু বিস্টকে এখানে দেখা গিয়েছে তাহলে এক্স-মেন ইউনিভার্সই কি আলটিমেট ইউনিভার্স? অ্যান্ড দ্য সেকেন্ড কোয়েশ্চেন ইজ, কি এই আলটিমেট আর্থ? এই প্রশ্নগুলো বুঝতে হলে আগে একটু কমিক্সের জ্ঞান তোমাদের উপর ছিটাতে হবে। কমিক্সে আর্থ 1610-কে আলটিমেট আর্থ বলা হয়। এটা ঠিক 616 ইউনিভার্সের পাশেই সিচুয়েটেড থাকে, এবং এমসিইউ হিসেবে 616 ইউনিভার্সে পোর্টাল খোলায় যেহেতু এই ইউনিভার্স দেখা গিয়েছে, তাহলে এটি আলটিমেট ইউনিভার্সই হবে, যার ফাইনাল ইনকারশন আর্থ 616-এর সাথেই হবে। আর যদি এটি এক্স-মেন ইউনিভার্স হয়ে থাকে, দেন ক্লিয়ার অ্যান্সার অফ দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ ইয়েস, এক্স-মেন ইউনিভার্সই আলটিমেট ইউনিভার্স। আলটিমেট ইউনিভার্সের প্রতিটি সুপার হিরো ক্যারেক্টার কমিক অ্যাকিউরেট হয় এবং যার যার নিজের পাওয়ারের ফুল পোটেনশিয়াল পিক ফর্মে থাকে। যেমন এখানে মারিয়া র্যাম্বো, এই মারিয়া র্যাম্বো কিন্তু আর্থ 616-এর মারিয়া র্যাম্বো নয়। মূলত এই মারিয়া র্যাম্বো এই আলটিমেট ইউনিভার্সেরই ক্যাপ্টেন মার্ভেলের আলটিমেট ফুল ফর্মে আছে, যাকে বাইনারি বলা হয়। ডুমসডের লিক হওয়া ট্রেলার আপডেট এবং খুবই এস্টাবলিশড রিউমার ওয়াইজ এক্স-মেন ইউনিভার্স বেশ কয়েকটি ইনকারশনস অলরেডি সার্ভাইভ করেছে। মনিকা র্যাম্বো এই ইউনিভার্সে আটকে গেছে, এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট নোট। আমরা সবাই ভালো করে জানি যে 616-এর সুপার হিরো টিম, হোক সেটা অ্যাভেঞ্জার্স এবং নিউ অ্যাভেঞ্জার্স টিমের সাথে এক্স-মেন টিমের ওয়ার হবেই। আর এই ওয়ার যখন এক্সট্রিম স্টেজে চলে যাবে, তখন মনিকা র্যাম্বোই এই দুপক্ষের মাঝে সেটেল করানোর জন্য ভূমিকা রাখবে বলে আমার মনে হয়। অ্যাভেঞ্জার সেট আপ অ্যান্ড ওয়ার্নিং, ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের পোস্ট ক্রেডিট সিনে লিডার স্যামকে বলে যে অন্য ইউনিভার্সও আছে এবং সেখানে নিজেদের হিরোও আছে। যদি তোমার সামনে তোমারই আরেকটা ভার্সন দাঁড়িয়ে থাকে, তখন তুমি কার পাশে দাঁড়াবে? এখানে লিডার ক্লিয়ার ওয়ার্নিং দিচ্ছে স্যাম উইলসনকে যে ফিউচারে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটবে যা কেউ কল্পনাও করেনি। এই কারণে স্যামের নেতৃত্বে অ্যাভেঞ্জার্স টিম গঠন করা হচ্ছে, যা গভর্নমেন্ট কন্ট্রোলড হবে। এই টিম সামনে ফ্যান্টাস্টিক ফোর, নিউ অ্যাভেঞ্জার অ্যান্ড এক্স-মেনের সাথে মিলে বড় থ্রেট ফেস করবে। এখানে লিডারের দেওয়া ওয়ার্নিংটা ডক্টর ডুমের জন্য নয়, বরং পিওর ইনকারশনের জন্য ছিল। দেন 14 মান্থস লেটার একটি ইন্টার ডাইমেনশনাল শিপ 616 ইউনিভার্সের অরবিটে দেখা যায়। এতে দ্য লিডারের কথা সত্য হয়। এমনিতেই 616 ওয়ার্নিংয়ের ফলে ভয় আছে, তার উপর হঠাৎ করে শিপ দেখা, তো প্রথম সাক্ষাৎ তো আর বন্ধুত্বপূর্ণ হবে না। আর এই রিচুয়াল তো আমরাও জানি যে যখন দুটি সুপার হিরো মুখোমুখি হয়
তো তখন ছোটোখাটো একটা ফাইট তো হবেই। আর এই বিষয়টাও কিভাবে ভুলতে পারি যে রিসেন্টলি সিনেমাকনে দেখানো লিকড ট্রেলার আপডেটের মাধ্যমে জেনেছিলাম যে ফ্যান্টাস্টিক ফোরের শিপের মধ্যে থর অ্যান্ড স্টিভ রজার্সও আছে। সো যে কোনো কিছু হলে সমাধানের জন্য তো স্টিভ রজার্স আছেই। ডক্টর ডুম অ্যান্ড ফ্র্যাঙ্কলিন রিচার্ডস, ফ্যান্টাস্টিক ফোরের এই পোস্ট ক্রেডিট সিন আমরা কিভাবে ভুলতে পারি। আর যে ডক্টর ডুম অ্যানাউন্সড হবার পর এইটাই প্রথম ডুমের অ্যাপিয়ারেন্স ছিল। প্রায় 11 মাস আগে আমাদের সামনে এই সিন এসেছিল এবং সেই সময় আমি এর খুব চমৎকার অ্যানালিটিক্স অ্যান্ড ব্রেকডাউন করেছিলাম। এখানেও খুবই ছোট এবং ডিটেইলড কিছু নোট আছে অ্যান্ড ট্রাস্ট মি গাইস, এই ডিটেলগুলো আমি ছাড়া আর অন্য কোথাও তুমি জানতে পারবে না। প্রথমত সু স্ট্রম যখন ডক্টর ডুমকে দেখে তখন তার হাতের আঙ্গুলে একটি ফিঙ্গার রিং ছিল। আমার মনে হয় যখন সু স্ট্রম তার পাওয়ার অ্যাক্টিভ করছিল তখন এই রিংয়ের মাধ্যমে বাকি ফ্যান্টাস্টিক ফোর মেম্বারদের কাছে সিগন্যালস অলরেডি চলে গিয়েছে। দ্বিতীয়ত সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ফ্র্যাঙ্কলিন অ্যান্ড ডক্টর ডুমের এই সিন, যা খুবই কাইন্ড মনে হয়েছে আমার কাছে। দেখো এখানে ডুম মূলত ফ্র্যাঙ্কলিনের মাধ্যমে তার ফেস রিশেপিং করাচ্ছে, যা আমি তোমাদেরকে এর আগেও কয়েকবার বলেছিলাম। কিন্তু আরও ডিপলি থিঙ্ক করলে মনে হয় যেন ফ্র্যাঙ্কলিন ডক্টর ডুমকে অলরেডি স্বীকার করে নিয়েছে। ডক্টর ডুমের জ্বলে যাওয়া বিভৎস ফেস নিয়ে ফ্র্যাঙ্কলিনের সামনে আসার পরও যেরকম কাইন্ড বন্ডিং দেখা গিয়েছে তা নিয়ে অনেক রিউমার সঠিক হওয়ার চান্সেস আছে, কারণ মুভিতে 4 বছরের টাইম গ্যাপে অনেক কিছুই হতে পারে। আরেকটা বিষয় হলো ফ্র্যাঙ্কলিন কিন্তু রিডের কাছে তার পাওয়ার লুকাচ্ছিল, কারণ রিডকে মুভিতে দেখি যে সে ফ্র্যাঙ্কলিনকে গ্যালাক্টাসের সামনে তার প্ল্যানের অংশ হিসেবে ব্যবহার করেছিল। এছাড়া কমিক্সে সিক্রেট ওয়ার্সে ডুম রিডের ফ্যামিলিকে নিজের করে ফেলেছিল, তাই ফ্র্যাঙ্কলিন হয়তো সেন্স করে নিয়েছিল যে ডুম তার জন্য ইভিল না, ডুম সবসময় রিডের পরিবারকে নিজের করে নিতে চাইতো। সব সিকোয়েন্স মিলিয়ে হতে পারে এই পোস্ট ক্রেডিট সিনে ডুমকে ফ্র্যাঙ্কলিনের একসেপ্ট করে নেওয়ার অনুভূতি এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। ফ্র্যাঙ্কলিন রিচার্ডসের শক্তি এতটাই বেশি যে সে রিয়েলিটি পর্যন্ত পারসিভ করতে পারে, আর এখান থেকেই ডক্টর ডুমের সাথে তার এক গভীর সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়। ফাইনাল সেটআপ, সবগুলো পোস্ট ক্রেডিট সিন বিশ্লেষণ করার পর এবার আসি ফাইনাল সেটআপে, যার সবচেয়ে বড় স্টেপ হলো এন্ড গেমকে রিলিজ করা। এবারে এন্ড গেম বেশ কিছু সিন অ্যাড হবে। রুসো ব্রাদার্স এটা অলরেডি কনফার্ম করেছে যে টনি স্টার্কের ডেথ এবং এন্ড গেমের এন্ডিং সরাসরি যে স্টার্ট করবে অ্যাভেঞ্জার্স ডুমসডে। টনি স্টার্কের ফিউনারেল সিন ডুমসডেতে দেখা যাবে। এছাড়া স্টিভ রজার্স স্টোনস ফেরত রাখতে যাওয়ার আগে অ্যাভেঞ্জার্সের সকল মেম্বার্সদের সাথে ডিসকাশন করার একটা সিনও দেখা যাবে এই রিলিজ এন্ড গেমে। তারপর ডেডপুল অ্যান্ড উলভারিন থেকে গ্যাম্বিট কীভাবে 616 এসে যুক্ত হবে সেটাও দেখার বিষয়। গ্যাম্বিটের চোখে জুম করে আমরা পূর্বেই একটা পোর্টাল দেখেছিলাম। গ্যাম্বিটকে যে ডুমসডেতে দেখা যাবে এটা অনেক আগেই তোমাদেরকে বলেছিলাম। হতে পারে এটা গোস্ট রাইডারের পোর্টাল, আর গোস্ট রাইডার যদি নাও হয় তাহলে এটা ডক্টর স্ট্রেঞ্জেরও হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। সবগুলো পোস্ট ক্রেডিট সিনের ডটসগুলো কানেক্ট করে দিলাম, যা আমাদের রোড টু ডুমসডের পথকে আরও ক্লিয়ার করবে। এটি ছিল রোড টু ডুমসডের 4th এপিসোড। যদি কোনো ইম্পর্টেন্ট ডিটেল মিস হয়ে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাও। আমি ছিলাম সাইদ আর তোমরা দেখছিলে ইনফোস্টেইনমেন্ট। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস অ্যান্ড স্টে ইনফোস্ড।